আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 2 এর 4 নম্বর পর্বে আজকে আমরা দেখব দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে কি পদার্থের সুলভ সন্ধান, এবং এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট যেই অনুসন্ধানী বই থেকে যে অধ্যায়গুলো প্রয়োজন সেগুলো আমরা সহায়তা নিয়েছি। ঠিক আছে? তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা দেখবে যে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। এছাড়াও সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে তোমরা এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখতে পারবে। তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশন ভিডিওগুলো দিচ্ছি সেগুলো খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর। তোমাদের 7টা থেকে যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার পরীক্ষা করতে হবে, প্রত্যেকটা 8 করে, মোট হচ্ছে কত? 40 নাম্বার। প্রশ্ন 1, শ্বাস প্রশ্বাস আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা প্রতিনিয়তই প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ করি এবং নিঃশ্বাসের সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। ক নাম্বার প্রশ্নে আছে উদ্দীপকে উল্লিখিত যৌগিক পদার্থের একটি অণুতে কতটি পরমাণু আছে হিসাব করো। যৌগটির ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। আর খ নাম্বার আছে কি উদ্দীপকে যে দুই ধরনের পদার্থের উদাহরণ দেওয়া আছে সেই দুই ধরনের পদার্থের তুলনা করো। দুইটা প্রশ্নে 4 মার্কস করে। তো চলো শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। প্রথমে দেখব আমরা কয়ের উত্তর। উদ্দীপকে উল্লেখিত যৌগিক পদার্থটি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। এর একটি অণুর সংকেত হচ্ছে CO2। এখন এই সংকেত থেকে আমরা দেখতে পাই এই অণুতে কার্বনের একটি পরমাণু আছে এবং অক্সিজেনের 2টি পরমাণু আছে। সুতরাং কার্বন ডাইঅক্সাইডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা কত? কার্বনের জন্য 1, অক্সিজেনের জন্য 2, 1 আর 2 যোগ করলে মোট হচ্ছে কত? 3। এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকর দিকগুলো দেখি। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে গ্রিনহাউস ইফেক্টের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বেড়ে পৃথিবীর আবহাওয়ার কিন্তু ভয়াবহ পরিবর্তন হচ্ছে। খ নাম্বার প্রশ্নের উত্তর। উদ্দীপকে উল্লিখিত পদার্থ দুটির একটি হচ্ছে কি অক্সিজেন, যা একটি মৌলিক পদার্থ, এবং অন্যটি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, যা একটি যৌগিক পদার্থ। নিম্নে মৌলিক এবং যৌগিক পদার্থের মধ্যে তুলনা করা হলো। 1, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। অপরদিকে 2 বা 2 এর অধিক মৌলিক পদার্থ মিলে যে পদার্থ তৈরি হয় তাকে কি বলে? যৌগিক পদার্থ। 2, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে কি পরমাণু। অপরদিকে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে কি অণু। 3, মৌলিক পদার্থের কণাগুলো নির্দিষ্ট কোনো অনুপাতে বিদ্যমান থাকে না। অপরদিকে যৌগিক পদার্থে বিদ্যমান মৌলগুলো একটি নির্দিষ্ট অনুপাতে ওই বস্তুতে কিন্তু বিদ্যমান থাকে। 4, মৌলিক পদার্থের উদাহরণ হচ্ছে সোডিয়াম, Na, ম্যাগনেসিয়াম, Mg, ক্যালসিয়াম, Ca ইত্যাদি। অপরদিকে যৌগিক পদার্থের উদাহরণ হচ্ছে পানি, H2O, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, কস্টিক পটাশ, KOH বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নে আছে রাসেল তার বাসার রান্নাঘর থেকে 3টি বস্তু নির্বাচন করলো। প্রথম বস্তুটি দেখতে চকচকে এবং আঘাত করলে তা ঝনঝন শব্দ করে। দ্বিতীয় বস্তুটি দেখতে অস্বচ্ছ এবং ওজনে বেশ হালকা। তৃতীয় বস্তুটি ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়। তো ক নম্বর প্রশ্নে আছে রাসেলের বাসার বস্তুগুলো পরিবাহিতার ভিত্তিতে কত প্রকার। এখানে মার্কস আছে কত? 3 মার্কস। আর খ নম্বরে আছে উদ্দীপকের প্রথম এবং দ্বিতীয় বস্তুদ্বয় যে ধরনের তাদের মধ্যে পার্থক্য লেখো। এখানে আছে 5 মার্কস। তো চলো শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেখব। প্রথমে হচ্ছে আমরা কয়ের উত্তরটা দেখি। রাসেলের বাসার বস্তুগুলোকে পরিবাহিতার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। উদাহরণসহ এগুলো নিচে দেওয়া হলো। 1, পরিবাহী, লোহা, তামার তার, স্টিলের বাসনপত্র ইত্যাদি। 2, অপরিবাহী, কাগজ, রাবার, কাঠের আসবাবপত্র, প্লাস্টিকের জিনিসপত্র ইত্যাদি। 3, অর্ধপরিবাহী, সিলিকন, ইলেকট্রনিক্স সামগ্রী, কম্পিউটারের চিপসেট ইত্যাদি। তারপর আসো খ নাম্বার প্রশ্নের উত্তর দেখি। রাসেলের রান্নাঘরে বর্ণিত 2টি বস্তুর মধ্যে প্রথমটি হচ্ছে কি ধাতু এবং দ্বিতীয়টি হচ্ছে কি অধাতু। এখন ধাতু এবং অধাতুর মধ্যে কিছু পার্থক্য দেখা যায়, তো এগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বরে কি ধাতু হচ্ছে তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, অপরদিকে অধাতু হচ্ছে কি তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী বা পরিবাহী নয়। 2 নম্বর, ধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয়, অপরদিকে অধাতুকে আঘাত করলে কোনো ঝনঝন শব্দ কিন্তু হয় না। 3 নম্বর, অধাতুর তুলনায় ধাতু কিন্তু বেশি ভারী বলে মনে হয়, অপরদিকে অধাতু ওজনে হালকা মনে হয়। 4 নম্বর, ধাতুকে ঘষলে চকচক করে, অপরদিকে অধাতুকে ঘষলে কিন্তু চকচক করে না।
5 নম্বর পয়েন্ট হচ্ছে ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন সহজেই মুক্ত করা যায়, অপরদিকে অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন মুক্ত করা কিন্তু যায় না। এই হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। আসলে 3 নম্বর প্রশ্নটা দেখি। তামিম তার ভাইয়ের বিয়ে উপলক্ষে সেখানে মার্কেটে গেল। গিয়ে সে তার ভাবির জন্য একটি ডায়মন্ডের নেকলেস পছন্দ করলো। অতঃপর বাসায় ফিরে সে অনুভব করলো তার খুব পিপাসা পেয়েছে, তাই সে লেবু এবং পানি দিয়ে শরবত বানিয়ে খেলো। ঠিক আছে। ক নম্বর প্রশ্নে আছে উদ্দীপকে কোনটি মিশ্রণ আর কোনটি বিশুদ্ধ পদার্থ নির্ণয় করে তাদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। খ নম্বরে আছে উদ্দীপকের বিশুদ্ধ পদার্থটি কীভাবে শনাক্ত করা যায় তা ব্যাখ্যা করো। ক নম্বর প্রশ্নের মান হচ্ছে 5 আর খ নম্বর প্রশ্নের মান হচ্ছে 3। এই হচ্ছে মোট 8 নম্বর। তো আসো এখন আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। 3 নং প্রশ্নের উত্তর, প্রথমে কয়ের উত্তর দেখব। উদ্দীপকের লেবু এবং পানির শরবত হচ্ছে একটি মিশ্রণ। ঠিক আছে, কারণ লেবুর সাথে পানির সাথে লেবু মিশিয়েই তার সাথে হয়তো চিনি দেয়, দিয়ে লেবুর শরবত তৈরি করা হয়, যেটা একটা মিশ্রণ। অন্যদিকে ডায়মন্ড বা হীরার নেকলেস হচ্ছে কি একটা বিশুদ্ধ পদার্থ। নিম্নে মিশ্রণ এবং বিশুদ্ধ পদার্থের মধ্যে একটা পার্থক্য দেওয়া হলো। ঠিক আছে। 1 নম্বরে কী আছে, মিশ্রণে এক বা একাধিক পদার্থ থাকে, যেমন এখানে লেবু ছিল, পানি ছিল। অপরদিকে বিশুদ্ধ পদার্থে শুধুমাত্র একই ধরনের পদার্থ থাকে। 2 নম্বরে কী আছে, মিশ্রণে উপাদানগুলো ধর্ম বিদ্যমান থাকে, অপরদিকে বিশুদ্ধ পদার্থে একটি ধর্ম বিদ্যমান। ঠিক আছে, কারণ ধরো লেবু শরবতের মধ্যে লেবুর আলাদা ধর্ম আছে, চিনি আলাদা ধর্ম আছে, পানির আলাদা ধর্ম আছে। তারপর 3 নম্বর পয়েন্টে কী আছে, মিশ্রণের উপাদানগুলোকে বিভিন্ন উপায়ে আলাদা করা যায়, আর বিশুদ্ধ পদার্থে একটি উপাদান থাকে, তাই আলাদা করার কোনো প্রয়োজনই হয় না। 4 নম্বর, মিশ্রণে অণু পরমাণুগুলো আলাদা আলাদাভাবে পাশাপাশি থাকে, আর বিশুদ্ধ পদার্থে অণু পরমাণুগুলো একত্রে যুক্ত থাকে। ঠিক আছে। সর্বশেষ খ নম্বর প্রশ্ন উত্তর দেখো। উদ্দীপকের বিশুদ্ধ পদার্থটি হচ্ছে কি ডায়মন্ড বা হীরার নেকলেস। এটি বিভিন্নভাবে শনাক্ত করা যায়, নিম্নে তা ব্যাখ্যা করা হলো। হীরার গলনাঙ্ক আমরা জানি 3550 ডিগ্রি সেলসিয়াস, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 4827 ডিগ্রি সেলসিয়াস। তাই হীরার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক পরিমাপ করে এর বিশুদ্ধতা নির্ণয় করা যায়। আবার বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণে এর কিছু ভৌত ধর্ম, যেমন বর্ণ, গন্ধ, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। এখন হীরার বর্ণ, হীরার গন্ধ, হীরার চৌম্বক ধর্ম, হীরার দ্রাব্যতা প্রভৃতি যে ধর্মগুলো রয়েছে বা ভৌত ধর্ম রয়েছে, এগুলো থেকেও কিন্তু আমরা এটা শনাক্ত করতে পারি যে আমাদের হীরাটা কি আসলে বিশুদ্ধ হীরা কিনা। ঠিক আছে। তো এভাবে করে হচ্ছে আমরা ডায়মন্ড বা হীরার নেকলেস কিন্তু বিশুদ্ধ কিনা সেটা শনাক্ত করতে পারি। তো এই হচ্ছে আজকে আলোচনা। শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে নতুন একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হব। তো এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 2 এর 4র্থ পর্ব। আজকের এই পর্বে আমরা হচ্ছে তোমাদের বইয়ের এই অধ্যায়টি থেকে দৃশ্যপট নির্ভর কিছু রচনামূলক প্রশ্নের সমাধান করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।